বোর্ড যদি দ্রুত ভূমিকা নেয়, বিশেষত ইটালি এবং জাপান দূতাবাসের অ্যাম্বাসেডর বা হাই কমিশনার তাদেরকে নিয়ে এখানকার কোন একটা সমন্বয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে আমার মনে হয় যে ওখানে ইমিডিয়েটলি চলে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে বলা উচিত যে এখন পর্যন্ত কিন্তু সেফ এন্ড সিকিউর, বা এই মেসেজটা যদি এখন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এই সিজনটা বেঁচে যাব। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু সামনে খুব অন্ধকার দেখছি। এই পর্যটন মৌসুমকে ব্যাপক লোকসানের হাত থেকে বাঁচাতে বিশেষ করে 2016 সালকে পর্যটন বর্ষ পালনের লক্ষ্যমাত্রা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্যোগ নেয়ার অনুরোধ তাদের। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 476 মেগাওয়াটের 3টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে 2009 সালের পর থেকে এ পর্যন্ত নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সেঞ্চুরি করেছে সরকার। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। সেই সাথে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি বিদ্যুৎ কেন্দ্র, মানিকগঞ্জে 3টি সেতু, হবিগঞ্জে বলভদ্র সেতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2টি হল সহ বিভিন্ন স্থানে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু উদ্বোধন করে যেন কাজ থেমে না থাকে সেই দিকে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার নির্দেশনা দেন তিনি। প্রত্যেকটা এলাকায় কিন্তু অনেক উন্নয়নের কাজ, কিন্তু অনেক প্রকল্প চলমান আছে, কাজে সেগুলি যাতে সঠিক সময়ে সঠিকভাবে হয় সেই বিষয়টা আমার মনে হয় সকলের একটু বিশেষভাবে দেখা দরকার, তাহলে দেশটাকে আমরা আরো দ্রুত উন্নতি করতে পারবো। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সেঞ্চুরি করেছি। ক্রিকেট খেলায় যেমন সেঞ্চুরি হয়, এবার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ সেঞ্চুরি করেছে। প্রধানমন্ত্রী বলেন তিনি বঙ্গবন্ধুর দেখানো পথে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়নকে গতিশীল করাই তার লক্ষ্য বলেও জানান তিনি। আমি কি হলাম না হলাম ওটা আমার কোনো মাথা ব্যথা না, আমি কি পেলাম না পেলাম সেটাও আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা একটাই, যে বাংলাদেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে পারছি কিনা, তাদের পুষ্টি নিশ্চয়তা করা যাচ্ছে কিনা, তাদের ঘর আছে কিনা, বাড়ি আছে কিনা, শিক্ষা পাচ্ছে কিনা, চিকিৎসা পাচ্ছে কিনা, সুন্দরভাবে উন্নত জীবন পাচ্ছে কিনা, আমি শুধু সেইটুকুই করতে চাই। এর আগে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম স্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইন নির্মাণের এনিমেটেড প্রেজেন্টেশন অনুষ্ঠানে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডেমু ট্রেন চালু করতে রেল মন্ত্রণালয়কে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হাসান ইমাম খান সোহেল হাজারী। গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সোহেল হাজারীকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড আব্দুর রাজ্জাক। উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোট 19 জন। শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন শাহাদাতের জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবকে বৃহস্পতিবার ঢাকার সিএম আদালতে হাজির করে পুলিশ। গণমাধ্যম কর্মীরা ক্রিকেটার শাহাদাতের ছবি তুলতে গেলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 7 দিনের রিমান্ড আবেদনের শুনানিতে এদিন অংশ নেন প্রসিকিউশনের সিনিয়র এসি মিরাসউদ্দিন ও বাদী পক্ষের আইনজীবীরা। তারা আদালতকে বলেন শাহাদাত ও তার স্ত্রী অমানসিক নির্যাতন চালিয়েছে এই গৃহকর্মীর উপর। এক পর্যায়ে ঘটনা করতে গৃহকর্মী হারিয়ে গেছে উল্লেখ করে থানায় জিডি করেছেন তারা, যা তদন্তের দাবি রাখে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহাদাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়, এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করেছে। রিমান্ডের বিরোধিতা করে শাহাদাতের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু একটা শিশু বাচ্চা 10 বছরের, সে গৃহ পরিচারিকা হিসেবে তার বাসায় নিয়োগ করেছে, এটাও একটা অপরাধ এবং পরবর্তীতে কি কারণে তাকে দিনের পর দিন টর্চার করা হয়েছে এ কারণে আমরা জানতে চেয়েছি এবং এটাও কোর্টের কাছে বলা হয়েছে যে এই ভিকটিম এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই মামলায় যে রিমান্ডের যে প্রার্থনার বিষয় ছিল
এই মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না, এই মামলার উদ্দেশ্য। ইতিমধ্যে এই মামলার ভিকটিম সে অলরেডি 22 ধারা জবানবন্দি দিয়েছে। এই মামলার আরেক অভিযুক্ত সাজাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য কারাগারে বন্দী রয়েছেন। গ্রেপ্তারের পর আদালতে হাজির করে তার রিমান্ডের আবেদন করলে আদালত থেকে 5 কার্য দিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত 6 অক্টোবর গৃহকর্মী মাহফুজ আক্তার হ্যাপিকে আহত অবস্থায় মিরপুরের কালশি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামীকালের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না নিলে শনিবার থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল ভর্তিচ্ছুরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সেখান থেকে একটি মিছিল বের করেন ভর্তিচ্ছুরা। এছাড়া আগামীকাল বিকেল 3টে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের ঘোষণা দেন ভর্তিচ্ছুরা। আগামীকাল রাত 12টা পর্যন্ত আমরা সময়সীমা বেঁধে দিচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা আগামী পরশু থেকে লাগাতার কঠোর কর্মসূচি পালন করব। আর আগামীকাল এই নিন্দার প্রতিবাদ জানিয়ে একটা সংহতি সমাবেশ এবং আলোকচিত্রের ব্যবস্থা করেছি বিকেল 3টায় জাতীয় জাদুঘরের সামনে। এখানে উপস্থিত থাকবে বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী। প্রায় 32 লাখ কোটি মানুষের কাজ লক্ষ্য নিয়ে সপ্তম পঞ্চবার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল জানান 20 অক্টোবর চূড়ান্ত অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ এই উন্নয়ন পরিকল্পনা। আর জানাচ্ছেন মোর্শেদ আলম। গত 5 বছরের প্রায় পুরো সময়টাই ছিল বেসরকারি বিনিয়োগে মারাত্মক খরা। তাই 13 লাখ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নিয়ে তৈরি হওয়া ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বেশিরভাগই বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা নিয়েই তৈরি হচ্ছে আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা। প্রতি বছর দেশে অন্তত 32 লাখ আর দেশের বাইরে 4 লাখ লোক মিলিয়ে 2020 সালের মধ্যে 1,87 লাখ লোকের কাজের সুযোগ তৈরি করতে চায় সরকার। 7-5 will be passed on the 20th of this month. If you find any lessons according to you not covered, in that case you can refer it back to us. এবারও সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বেসরকারি বিনিয়োগ। এজন্য মোট 32 লাখ কোটি টাকার মধ্যে বেসরকারি বিনিয়োগই দরকার হবে প্রায় 77 ভাগ বা 24.5 লাখ কোটি টাকারও বেশি। পরিকল্পনার শেষ বছর 2020 সালে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 8 ভাগ বাড়ানো আর মূল্যস্ফীতি 5 ভাগে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। In 7-5-year plan, I think 1/16 of the contents are relating to climate change. সুতরাং we have taken up this matter very seriously. রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। ট্যাক্স বেনিফিট দিব। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র হজ শেষ না হতে কিছু অসাধু হজ এজেন্সির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশের বেসরকারি হাজিরা। 140টি হজ এজেন্সির প্রতারণার কারণে অন্তত 6,000 হাজিকে মক্কা ও মদিনার রাস্তা এবং পাহাড়ে রাত কাটাতে হচ্ছে। মক্কা থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে গত 28 সেপ্টেম্বর শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে 28 অক্টোবরের মধ্যেই 1 লাখেরও বেশি হাজির দেশে ফেরার কথা। কিন্তু বেসরকারি কয়েকটি হজ এজেন্সির হয়রানির শিকার হতে হচ্ছে কয়েক হাজার হাজিকে। থাকার জায়গা না পেয়ে অনেক হাজি রাত কাটিয়েছেন মক্কার রাস্তায়। গভীর রাতেও তাদের থাকার জায়গা খুঁজতে দেখাচ্ছে বাংলাদেশ হজ মিশনের প্রাঙ্গণ ও বারান্দায়। এছাড়া বিশেষ কোটায় হাবের ব্যবস্থাপনায় সর্বশেষ হজে যাওয়া 5,000 হাজির দুর্ভোগও এখন চরমে। হারাম শরীফ থেকে 5 কিলোমিটার দূরে পাহাড়ের উপর বাড়ি ভাড়া করায় ক্ষুব্ধ হাজিরা। আমাদের পক্ষে নামা ওঠা অনেক অসুবিধা। ট্রাভেলসের নাম শামিন ট্রাভেলস, কিন্তু কাজে 2-3 দিন আগে কোনো বাতকানা নাই। রায়ান ট্রাভেলসের মাধ্যমে আসলে কি হবে যে পাহাড় উপর রাখছে, আমাদের ঠিক মতো নিজে খাবার দেয় না, থাকার জায়গা দেয় না। হাবের কেউ কোনো নেতৃবৃন্দ এখানে নাই, তাও দেয় নাই। এখন পর্যন্ত আমরা ওদেরকে খুঁজে পাইতেছি না। এদিকে হাজিদের মক্কা শরীফের কাছাকাছি বাড়িতে না রাখায় এবং মানব পাচার সহ নানা অনিয়মের কারণে বেসরকারি 104টি হজ এজেন্সির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনছে ধর্ম মন্ত্রণালয়। আমরা 104টা এজেন্সির বিরুদ্ধে কমপ্লেন পাইছি এবং আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, রাষ্ট্রিক অ্যাকশন।
কোন অবস্থা দেয় তাদেরকে ছাড় দেওয়া হবে না। হজের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতার বিপরীতে মুনাফালোভী গুটি কয়েক হজ এজেন্সির একাধিক সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর জীবনের শেষ সম্বল দিয়ে হজ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন হাজিরা। প্রশ্নের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা। বরকত সুজন, এটিএন বাংলা। ফুটবল অবশেষে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ফিফার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের সভাপতি ইসা হায়াতু। ব্লাটারের সাথে বরখাস্ত হয়েছেন ফিফার ভাইস প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ও জেনারেল সেক্রেটারি জেরেমি ওয়াল। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার এথিক্স কমিটি তার আগামী 3 মাসের জন্য ফুটবল সংক্রান্ত সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। আরো জানাচ্ছেন মুমিনুর রিপন। মামলায় নাম জড়িয়ে পড়ে ফিফা সভাপতি সেপ ব্লাটারের। গত মাসে ফৌজদারি তদন্ত শুরুর পর এ সপ্তাহে জুরিখে বৈঠকে বসে এথিক্স কমিটি। সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ব্ল্যাটার ফিফার জন্য নির্বাচক এমন চুক্তি করেছেন যা ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সুযোগ করে দেয়। সোমবার থেকে শুরু হওয়া এথিক্স কমিটির বৈঠক তাদের বহিষ্কারের জোর দাবি ওঠে। এরপরই ফিফা থেকে 90 দিনের জন্য তাদের 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তাদের বরখাস্তের মেয়াদ আরো 35 দিন পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এথিক্স কমিটি। তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, সম্মান ক্ষুণ্ণ করতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে আমার সুনাম নষ্ট করার জন্যই এমনটি করা হয়েছে। আমি সবসময় সততা, সাহস এবং সরলতাকে প্রাধান্য দিয়েছি, সেটা আমার নৈতিক কর্তব্য। আমি নিশ্চিত আমরা এই সংকট অতিক্রম করতে সক্ষম হব। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ফিফার সভাপতি নির্বাচনে প্লাতিনির অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার ধনকুবের বিপক্ষেও রায় দেয় এথিক্স কমিটি। আগামী 6 বছরের জন্য সভাপতি পদে নির্বাচনের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আর টিকিট কেলেঙ্কারির অভিযোগে ফিফার সাধারণ সম্পাদক জেরোভাকেও 90 দিনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন। ব্ল্যাটারকে বরখাস্ত পর ফিফার সভাপতি পদে ভারপ্রাপ্ত হয়েছেন ইসা হায়াতু, কিন্তু তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ কম নয়। 1990 সালের বিশ্বকাপে টিভি সত্ত্ব পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। তাছাড়া 2022 সালে কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য প্রায় $1.5 মিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ আছে হায়াতুর বিরুদ্ধে। মুমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর ফিরে এসে থাকছে। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের স্ভেতলানা আলেক্সিয়েভিচ।